23-24 অর্থ বছরে আমাদের আমদানি ব্যয় কিন্তু কম বেশি অর্ধেক কমে গিয়েছে। $49 বিলিয়ন কমে এসেছে। তো এইরকম অর্ধেক কমে যাওয়ার পরেও কিন্তু আপনার সরকার রিজার্ভে স্থিত অবস্থা ধরে রাখতে পারছে না। রিজার্ভ বা আমাদের যেটা অ তহবিল সেটা কমছে দিন, দিন। এবং এই ১০-১২ বিলিয়ন যদি আসলেই নেমে আসে $13 বিলিয়ন সেটা কিন্তু একটু আতঙ্কের বিষয়। সরকারের মধ্যে কিন্তু নিজেদের ভিতরে নানা ধরনের ভয় এবং আতঙ্ক কাজ করে। এমনকি তারা নিজেদের ছায়াকেও ভয় পায়। এই কারণেই বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দিচ্ছে না। ধরেন বাংলাদেশ ব্যাংকে ঢুকলে কি হবে? সবকিছু যদি স্বাভাবিকভাবে থাকে, সেখানে যদি নিয়মের ব্যত্যয় না হয়, সেখানে যদি কোন ধরনের অনিয়ম দুর্নীতি না হয়, তাহলে সেখানে তো গণমাধ্যম ঢুকলে তো কোন সমস্যা দেখি না। যে আবার রিজার্ভ থেকে টাকা লুপাট করা হয়েছে বা চুরি করা হয়েছে। সেটা যদি নাও হয়ে থাকে কিন্তু এই যে এই ঘটনাটা হলো যে বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এটাতে কিন্তু আরো অনেকের মনে সন্দেহটা ঘনীভূত হবে। যে না নিশ্চয়ই কিছু হয়েছে। না হলে ওখানে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? মানে আমার জায়গায় যদি কোন সংকট বা সংকোচ না থাকে আমি কেন আপনাকে আমার বাসায় আসতে দিব না? বাংলাদেশে এখন নানা ধরনের গুঞ্জন, গুজব, কথাবার্তা বাতাসে উড়ে বেড়াচ্ছে। তো সেই জায়গা থেকে ধরেন সেই গুঞ্জনগুলা আসলে সত্যি কিনা বা বাস্তব কিনা সেটা তো আমরা বলতে পারব না। তবে বাতাসে যে কিছু গন্ধ পাওয়া যায় আপনার, সেই গন্ধটা হচ্ছে যে কিছু একটা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। কারণ আপনার কথা নাই বার্তা নাই। ব্যাংকে গণমাধ্যম কর্মীদের প্রবেশ বন্ধ করে দেয়া হচ্ছে। এখন গণমাধ্যম কর্মীরা তো যেখানে আপনার অর্থ গচ্ছিত থাকে, সেই ভল্টে গিয়ে প্রবেশ করবে না বা যেখানে আপনার গোপন নথিপত্র থাকে, যেখানে অন্যান্যদের প্রবেশ নিষেধ আছে, সেখানেও ঢুকে যাবে না। গণমাধ্যম কর্মীরা নিয়ম মেনেই বাংলাদেশ ব্যাংকে না শুধু যেকোনো প্রতিষ্ঠানে ঢুকেন এবং সেখানে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং সেটা কিন্তু তাদের অনুমতি সাপেক্ষেই হয়তোবা তারা সেটা সংবাদ করেন। এখন হয়তো সরকারের মনে এরকম কোনো ভয় আছে বাংলাদেশ ব্যাংকে যেটা ঘটে গিয়েছে। এখন যদি অবাধে গণমাধ্যম কর্মীরা ঢুকতে পারেন, বিভিন্ন জনের সঙ্গে কথাবার্তাও বলতে পারেন। কারণ বাংলাদেশ ব্যাংকে তো এখন ওখানে তো অনেক কর্মকর্তা কর্মচারী আছে। কার মাধ্যমে তথ্য এটা পাচার হয়ে যায় বা ফাঁস হয়ে যায় সেই ভয়ের জায়গা থেকে হয়তোবা তারা গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছেন না। এবং এই যে গণমাধ্যম কর্মীদের যে ঢুকতে দিচ্ছেন না এটা কিন্তু সেই গুঞ্জন এবং গুজব বা সন্দেহকে আরো ঘনীভূত করবে। কারণ সম্প্রতি আমরা একটা সংবাদ দেখেছি যে এখান থেকে আরো অর্থ কিছু লোপাট হয়েছে মানে চুরি হয়েছে। আমাদের রিজার্ভ থেকে সত্য মিথ্যা তো জানি না এবং সেটা পরে বাংলাদেশ ব্যাংক বিবৃতি দিয়ে বলেছে যে এরকম কোনো কিছু হয়নি। সাধারণত এই সরকারগুলো তো এর আগের বারেও যখন একবার রিজার্ভ চুরি হয়েছিল, সেই সময়েও কিন্তু আপনার বলা হয়েছিল যে না এরকম কিছু হয়নি। একটা একটু গোপন রাখার বা আড়ালে রাখার চেষ্টা করা হয়েছিল। তারপর সেটা তারা পারেনি। যখন বিদেশি গণমাধ্যমে এই বিষয়ক সংবাদ প্রকাশিত হয়েছে আমি যতটুকু মনে আছে। তো এইসব মিলিয়ে আমার কাছে মনে হয় যে ধরেন ওখানে যে একদম সুনির্দিষ্টভাবে বাংলাদেশ ব্যাংকে যে কিছু হয়েছে এমন হয়তোবা নাও হতে পারে। কিন্তু আমাদের যে অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। আর রিজার্ভের পরিমাণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে $18 বিলিয়ন আছে। আবার গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ $13 বিলিয়ন এবং সেটা যদি আসলেই হয়ে থাকে তাহলে তো আমাদের মনে করেন যে খুব বেশি অর্থ হাতে নেই। ২-৩ মাসের হয়তোবা আমদানি ব্যয় মিটানোর মতো অর্থ আছে এবং সবচাইতে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে আপনার ২০২১-২২ অর্থ বছরে আমাদের টোটাল আমদানি ব্যয় ছিল $89 বিলিয়ন। সেটা আপনার যে আমাদের যে এই অর্থ বছর যেটা ২৩-২৪ অর্থ বছরে আমাদের আমদানি ব্যয় কিন্তু কম বেশি অর্ধেক কমে গিয়েছে। $49 বিলিয়ন কমে এসেছে। তো এইরকম অর্ধেক কমে যাওয়ার পরেও কিন্তু আপনার সরকার রিজার্ভে স্থিত অবস্থা ধরে রাখতে পারছে না। রিজার্ভ বা আমাদের যেটা অ তহবিল সেটা কমছে দিন, দিন। এবং এই ১০-১২ বিলিয়ন যদি আসলেই নেমে আসে $13 বিলিয়ন সেটা কিন্তু একটু আতঙ্কের বিষয়। কারণ আমরা যদি নিত্য প্রয়োজনীয় পণ্য এবং আমাদের যে জ্বালানি তেল বা আমাদের যে আরো যে জ্বালানি আমদানি করতে হয়, ওষুধ বা সবচাইতে বড় কথা আমাদের যে রপ্তানি নির্ভর যে অর্থনীতি মানে আমাদের যে গার্মেন্ট শিল্প সেইটার প্রয়োজনীয় পণ্য যদি বা যদি আমরা আমদানি করতে না পারি, সেক্ষেত্রে অনেকে অবশ্য বলতে পারেন যেখানে ব্যাক টু ব্যাক এলসি করা হয় সেটার অপশন আছে। তারপরেও আমরা যদি প্রয়োজনীয় অনেক কিছুই যদি আমদানি করতে না পারি, সেটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য খুব একটা ভালো কিছু হবে না। তো সেই জায়গা থেকে সরকার হয়তোবা ধরেন যে একটু আড়াল করার চেষ্টা করছে বা গোপন করার চেষ্টা করছে। আর কোন দেশে যখন কখনো যখন গণতন্ত্র থাকে না, আপনার একটা গণতান্ত্রিক শাসন থাকে না, জনগণের নির্বাচিত প্রতিনিধি কর্তৃক রাষ্ট্র পরিচালিত এবং শাসিত হয় না এবং সেই রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়ায় যখন জনগণের অংশগ্রহণ থাকে না বা জনগণের মালিকানা থাকে না, তখন কিন্তু
এই রাষ্ট্রগুলা আসলে ফাংশনাল থাকে না। আমাদের দেশে দেখবেন যে সবকিছুই হচ্ছে, আমি বলব না যে কিছুই হচ্ছে না। ধরেন আপনি তো বলতে পারেন রাষ্ট্র তো চলছে। রাষ্ট্র রাষ্ট্রের মতো চলছে। কিন্তু সেই রাষ্ট্রটা কতটা জনবান্ধব বা কতটা জনগণের জন্য কাজ করছে, মানুষের জন্য কাজ করছে এবং সার্বিকভাবে সেই রাষ্ট্রের যে জনগণ আছেন, হাতে হাতে গোনা না, ৫-১০% না। ধরেন আমরা যদি অর্ধেকও ধরি, অর্ধেকের বেশি নাগরিকরা স্বস্তিতে আছেন কিনা? তাদের জীবনযাত্রার ব্যয় কিরকম? বেকারত্বের হার কিরকম? তাদের ক্রয় ক্ষমতা কোথায় গিয়ে ঠেকেছে? সবকিছু যদি আমি আমি গত কয়েকদিন আগে গতকাল অথবা পরশুদিন আমি একটা ঢাকার একটা গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখলাম যে বাংলাদেশের ৪৬% মানুষ তার চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে। কিছুদিন আগে আমাদের প্রথিত যশা অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন, উনি তো সরকার সমর্থক অধ্যাপক হিসাবেই পরিচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক, বরেণ্য অধ্যাপক। উনি বলেছেন একটা অনুষ্ঠানে আমি দেখেছি, উনি সরকারের বেশ সুনাম করলেন, কিন্তু বলেছেন একটা কথা যে আমার মতো মধ্যবিত্তকে ওষুধ কিনতে কষ্ট করতে হবে কেন? এখন অধ্যাপক আনোয়ার হোসেনের যদি ওষুধ কিনতে কষ্ট করতে হয়, আমরা তো উনার ছাত্র ছিলাম, আমরা দেখেছি উনার মতো একজন অধ্যাপককে যদি এই অবস্থায় উপনীত হতে হয়, তাহলে দেশের যারা সাধারণ মানুষ, আমাদের যে মধ্যবিত্ত নিম্নবিত্ত, এদের কি অবস্থা? তো রাষ্ট্রের যখন আসলে ধরেন যে একটা দুরবস্থা, এক ধরনের অস্থিরতা, অস্থিতিশীলতা থাকে, আমি আমি আমাদের রাষ্ট্রটাকে কিন্তু স্থিতিশীল মনে করি না। কারণ আমাদের যে অর্থনৈতিক অবস্থা, মানুষের যে অবস্থা, হয়তোবা আমাদের দেশে এক ধরনের দমন নিপীড়ন আছে, নানাভাবে জনগণকে ভয় এবং একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যেই কারণে মানুষ হয়তোবা কথা বলতে পারছে না প্রকাশ্যে, মুখ খুলতে পারছেন না, অনেক কিছুই বলতে পারছেন না, সংঘবদ্ধ হতে পারছেন না, নানা কারণে, নানা জায়গা থেকে। কিন্তু ওই ভয়ের জায়গা থেকে সরকার কি করে? তখন সরকারের মধ্যে কিন্তু নিজেদের ভিতরে নানা ধরনের ভয় এবং আতঙ্ক কাজ করে, এমনকি তারা নিজেদের ছায়াকেও ভয় পায়। এই যে এই কারণে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দিচ্ছে না। ধরেন বাংলাদেশ ব্যাংকে ঢুকলে কি হবে? সবকিছু যদি স্বাভাবিকভাবে থাকে, সেখানে যদি নিয়মের ব্যত্যয় না হয়, সেখানে যদি কোন ধরনের অনিয়ম দুর্নীতি না হয়, তাহলে সেখানে তো গণমাধ্যম ঢুকলে তো কোন সমস্যা দেখি না। এটা তো আপনার আমি আগেও বলেছি, সেখানে গণমাধ্যম কর্মীরা যারা ঢুকবেন ওই ভবনে ঢুকতে হলে তারা তো নিয়ম মেনেই ঢুকবেন। কিন্তু সেটাই মানে ওনাদের থেকে যেটা বলা হচ্ছে যে গোপনীয়তা, তো গোপনীয়তার ব্যাপারটা এতদিন কিরকম ছিল? আপনি নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের তো গোপন যেটা আছে, গোপন করার তো কোনো তথ্য নাই। আপনি আপনার মনিটারি পলিসি, আপনি আপনার সুদের হার নির্ধারণ করবেন, আপনার ফাইন্যান্সিয়াল পলিসি কেন্দ্রীয় ব্যাংক হিসেবে যেটা দিবেন সেটা তো গোপন করবেন না। সেটা তো আপনি পাবলিকলি বলবেন। ধরেন আপনি যদি ডলার এই যে ফাইন্যান্সিয়াল যে অ্যাক্টিভিটিস, যে ডিরেক্টিভস গুলো আপনি দিবেন, যে দিক নির্দেশনাগুলো বাংলাদেশ ব্যাংক দিবে, সেটা তো গোপন করার কিছু নাই। সেটা তো বলতে হবে সবাইকে। আমাদের যে ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশন গুলো আছে ওদেরকে তো বলতে হবে, ব্যাংক গুলাকে বলতে হবে, আমাদের সবকিছুকে তো বলতে হবে যে তোমরা এইভাবে কাজ করো। তো আমাদের কেন্দ্রীয় ব্যাংকের সেই নির্দেশনাটা যাবে কিভাবে? ধরেন আপনার ইউরোপিয়ান ইউনিয়নের যে কেন্দ্রীয় ব্যাংক আছে, ওরা ইউরোপের দেশগুলোর জন্য যে পলিসি নির্ধারণ করে দেয়, তারা তো প্রত্যেকটা দেশকে অবশ্যই একটা ধরেন তাদের জায়গা থেকে জানায় থ্রু প্রপার চ্যানেল। এট দি সেম টাইম তারা তো সেটা গণমাধ্যমকেও দেয়। গণমাধ্যম ধরেন জার্মানি বা ফ্রান্স বা ব্রিটেন, নেদারল্যান্ডস, বেলজিয়ামের গণমাধ্যমগুলো সেই ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সেই পলিসি নিয়ে পর্যালোচনা করে, নিউজ করে, তারা মতামত ছাপায় বিশেষজ্ঞদের, তারপরেই তো সেটা নিয়ে আলোচনা হয় এবং সেই জিনিসটা কার্যকর একটা পরিণতির দিকে যায়। সেটাই তো নিয়ম। তো বাংলাদেশ ব্যাংকে এমন কি হলো যে সেখানে ঢুকতে দিচ্ছে না? এতে যেটা হচ্ছে, এই যে গুঞ্জন গুজব সেটাকে আরো উস্কে দিচ্ছে। ধরেন বাংলাদেশ ব্যাংকে যদি আদৌ কিছু নাও হয়ে থাকে, আমরা ধরে নিলাম সম্প্রতি যে এই সংবাদটি প্রকাশিত হয়েছে যে আবার রিজার্ভ থেকে টাকা লুপাট করা হয়েছে বা চুরি করা হয়েছে, সেটা যদি নাও হয়ে থাকে, কিন্তু এই যে এই ঘটনাটা হলো যে বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এটাতে কিন্তু আরো অনেকের মনে সন্দেহটা ঘনীভূত হবে যে না, নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে ওখানে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? মানে আমার জায়গায় যদি কোনো সংকট বা সংকোচ না থাকে, আমি কেন আপনাকে আমার বাসায় আসতে দিব না? মানে আমার বাসায় যদি গোপন কিছু থাকে যেটা আসলে আপনি দেখে ফেলবেন, সেটা রুবেল ভাইকে বা অন্যকে বলে ফেলবেন, তাহলে তো আমি আপনাকে আসতে দিব না, বলবো ঠিক আছে, আপনি আপনি নিষিদ্ধ। আর আরেকটা কথা আমি যেটা শেষ করছি, যেটা আমি বলতে চেয়েছিলাম যে আমাদের রাষ্ট্র যে ফাংশনাল না, তার একটা কারণ আমি উদাহরণ দিচ্ছি। আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন যে মিরপুর অঞ্চলে এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দিচ্ছে এবং সেখানে এই যে দরিদ্র রিক্সা চালকদের উপর নানাভাবে পুলিশ অত্যাচার করছে, হামলা করছে, তাদের গাড়ি উল্টে দিচ্ছে, ধরে নিচ্ছে। এখন
এই যে প্রশ্ন হলো, আপনি যদি ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহরে বা জেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে চালাতে না পারেন, এতদিন এই রিক্সাগুলো কিভাবে চললো? কোত্থেকে অনুমতি আসলো? কারা এদেরকে অনুমতি দিল? বা এই রিক্সাগুলো তো তৈরি হচ্ছে। আপনি যদি রিক্সা অবৈধ হয়, ধরেন বাংলাদেশে এই ইয়াবা নিষিদ্ধ। এখন ইয়াবা যেহেতু সেবন এবং বিক্রি নিষিদ্ধ, কেউ যদি ঢাকায় বসে ইয়াবা বানায় তাহলে তাকেও আপনাকে ধরতে হবে তো। আপনি আপনি প্রোডিউসারকে যদি না ধরেন আর ব্যবহারকারী আর বিক্রেতাকে যদি ধরেন তাহলে তো সমস্যার সমাধান হবে না। এখন যদি আপনার ব্যাটারি চালিত রিক্সা যদি নিষিদ্ধ হয়, দেশে যদি চলতে না পারে, যারা এই রিক্সা বিক্রি করছে, রিক্সা প্রডিউস করছে, রিক্সার ব্যাটারি আমদানি করছে, ওইখানে ধরেন। ওইখানে তো ধরছেন না। নিরীহ একজন রিক্সা চালক, সে বিভিন্ন জায়গা থেকে বা এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে বা ব্যক্তিগতভাবে ঋণ নিয়ে সে রিক্সা কিনেছে। সে রিক্সা চালিয়ে সে আয় করবে, নিজের জীবন নির্বাহ করবে এবং ঋণ পরিশোধ করবে। এখন আপনি কি করছেন? তার রিক্সা কেড়ে নিচ্ছেন বা তার রিক্সা ভেঙে ফেলছেন উল্টে দিয়ে। এখন আপনি তো এই লোকটাকে বিপদে ফেলে দিচ্ছেন। এই লোকটাকে তো আপনি ঝামেলার মধ্যে ফেলে দিচ্ছেন। তাহলে যেটা আমি বলছিলাম যে, এইখানে আসলে পরিকল্পনা করে কোন রাষ্ট্র যেভাবে চলে, আমরা যে থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যাল যে ধারণাগুলো আমরা রাখি, আমাদের মাথায় থাকে যে রাষ্ট্র এইভাবে চলে, এইভাবে রাষ্ট্র তার নাগরিকের সঙ্গে ডিল করে। আমি তো এরকম কোন লক্ষণ নমুনা দেখছি না আমাদের রাষ্ট্রে। জি, ধন্যবাদ।